Every hour has a story. প্রিয় লিসেনার, ওয়েলকাম। শুনছেন দ্য হান্টেড আওয়ারের প্রথম ঘটনা। সাথে আছি আমি মোহাম্মদ রিজন। তো আজকে আমাদের এই ঘটনাটি আমরা দ্য হান্টেড আওয়ারের প্রথম ঘটনা হিসেবে উপস্থাপনা করছি। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা যোগাবে। তো আর কথা না বলে মূল ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি যে লেখা আছে আমি ঠিক সেইভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, আমার নাম রিয়াদ ইসলাম। আমার বাড়ি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার ছোট্ট একটি গ্রামে। আজকে আমি আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করব, যা আমার চাচার জীবন থেকে নেওয়া। আজকে থেকে প্রায় ২০ বছর আগের কথা। গ্রামটি খুব প্রত্যন্ত এলাকায় থাকায় তখন আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। তাই ঠিক সন্ধ্যা হলেই গ্রামের সব মানুষ যার যার ঘরে চলে যেত, আর ঘরের ভেতর শুধু দোয়াত আর হারিকেনের আগুন জ্বলত। তেমনই এক সময় আমাদের বাড়িতে পিঠা উৎসব হয়। প্রিয় লিসেনার্স, আপনাদের বলে রাখা জরুরি যে আমার চাচার ২ মেয়ে ছিল। বড় মেয়েকে আমাদের গ্রামের ২ গ্রাম পরে বিয়ে দিয়েছিল, আর ছোট মেয়ের তখনও বিয়ে হয়নি। তো প্রিয় লিসেনার্স, আমাদের বাড়িতে যখন পিঠা বানিয়েছিল তখন কোনো একটা কারণবশত আমার চাচার বড় মেয়ে আসতে পারেনি। তাই আমার চাচা ভাবলো, বাড়িতে তো পিঠা বানিয়েছে আর আমার মেয়েটাও আসতে পারলো না, আমি বরং কিছু পিঠা নিয়ে মেয়েটাকে দেখতে যাই। আমার চাচা যখন পিঠা নিয়ে যাওয়ার কথা বাড়ির লোকদের বললেন, তখন সবাই তাকে যেতে মানা করলো, কারণ সন্ধ্যা হয়ে গেছে, অনেক দূরের রাস্তা। তার মধ্যে যেই পিঠাটা বানিয়েছিল সেটা ছিল তেলে ভাজা, আর রাস্তায় একটা বড় গভীর জঙ্গলও ছিল। সবাই বলল, এখন রাত হয়ে গেছে, জঙ্গলের রাস্তা, এখন ভাজা পিঠা নিয়ে যেতে হবে না, সমস্যা হতে পারে। আর অনেকেই অনেক কথা বলল, কিন্তু আমার চাচা কারো কথাতেই কান দিল না। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে গ্রামের মানুষ স্বভাবতই একটু সাহসী হয়ে থাকে। তো যেই ভাবা সেই কাজ। আমার চাচা একটা ব্যাগে কিছু পিঠা নিয়ে, হাতে হারিকেন নিয়ে বেরিয়ে পড়ল মেয়ের বাড়ির উদ্দেশ্যে। প্রিয় লিসেনার্স, আমরা আপনাদের বলেছি আমার চাচা তার মেয়েকে যে গ্রামে বিয়ে দিয়েছে, ওই গ্রামে যাওয়ার পথে একটা গভীর জঙ্গল আছে। গ্রামের মানুষরা ওই জঙ্গল নিয়ে অনেকেই অনেক কথাই বলতো। ওই জঙ্গলে নাকি রাত হলে বিভিন্ন জিন, পরি বা অনেক অবয়বের আনাগোনা হতো। তাই রাতের বেলা কেউ ওই জঙ্গলের আশেপাশেও যেত না। প্রিয় লিসেনার্স, আমার চাচা যখন ওই জঙ্গলের কাছাকাছি আসলো, পথে এক বৃদ্ধ লোকের সাথে দেখা হলো। বৃদ্ধ লোকটি আমার চাচাকে বলল, এই যে মশাই, এত রাইতে কই যাইতেছেন? আমার চাচা তার জয়ে বলল, সামনের গ্রামে আমার মেয়েকে বিয়ে দিচ্ছি, আমি মেয়ের বাড়িতেই যাইতাছি। বৃদ্ধ লোকটি বলল, আপনি এই জঙ্গলের ব্যাপারে জানেন না? রাইতের বেলা কেউ এই জঙ্গল দিয়ে চলাচল করে না। রাত হইলে এই জঙ্গলে বিভিন্ন জিন পরিদের আনাগোনা হয়। লোকটির কথা শুনে আমার চাচা একটু ভয় পেলেও মনে সাহস জাগিয়ে বললেন, না চাচা, আমি জিন পরিতে ভয় পাই না। এই বলে সে যাত্রা শুরু করলো। জঙ্গলের ভেতর দিয়ে হারিকেন নিয়ে হাঁটছে। হারিকেনের আলোতে সামনে একটু একটু দেখা যাচ্ছে। হঠাৎ তিনি শুনতে পেলেন কেউ যেন তার নাম ধরে ডাকছে, আমির আলী, এই আমির আলী। চাচা তখন হারিকেনের নিভু নিভু আলোতে আশেপাশে কিছু দেখতে পেলেন না। সে একটু ভয় পেল। পেছনে না তাকিয়ে সে তার হাঁটার গতি বাড়িয়ে সোজা হাঁটতে শুরু করল। চাচা জঙ্গলের যত গভীরে যেতে লাগলো, সেই আওয়াজটা তত জোরে আসতে লাগলো। প্রিয় লিসেনার্স, তখন আমার চাচা ভয়ে ভয়ে বললেন, কে কে ওখানে?
কিন্তু কোনো জবাব আসলো না। চাচার আর বুঝতে বাকি রইল না তার সাথে কি হচ্ছে। তিনি মনে সাহস নিয়ে সামনের দিকে যেতে লাগলো। প্রিয় লিসেনার্স, আমার চাচা বেশ কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার হারিকেনটা নিভে গেল। প্রিয় লিসেনার্স, আপনারা যারা 2000 সাল বা তার আগে জন্মগ্রহণ করেছেন তারা অবশ্যই জানবেন যে হারিকেনের চারদিকে কাচের এক পরত দ্বারা আবদ্ধ থাকে। বাতাস আসলে হারিকেন নিভার কথা না। তো যখন হারিকেনটি নিভে যায় তখন চাচা একটু ঘাবড়ে যায়। জ্যোৎস্না রাত থাকায় সে অন্ধকারেই ভয়ে ভয়ে চাঁদের আলোয় হাঁটতে শুরু করলো। হঠাৎ আবার শুনতে পেল কি যেন বলছে, আমির আলী, এই আমির আলী, কি নিয়ে যাচ্ছিস? আমাকে দিবি না? এই আওয়াজটা শোনার পর উনি এতটাই ঘাবড়ে যায় যে সে তখন কি করবে কিছু বুঝতে না পেরে সূরা ফাতিহা পাঠ করতে শুরু করে। সূরা ফাতিহা পাঠ করতে করতে সামনে যেতে লাগলো। প্রিয় লিসেনার্স, আমার চাচা যখন জঙ্গলের মাঝ বরাবর গেল তখন দেখতে পেল একটা লম্বা বাঁশ রাস্তার মাঝ বরাবর পড়ে আছে। যেহেতু হারিকেনটি নিভে গেছে তাই লক্ষ্য করলো বাঁশটি তার পায়ের সাথে লাগা মাত্রই একটা শটান শব্দে উপরে উঠে গেল। তিনি কিছু বুঝতে না পেরে সামনে আগাতে শুরু করল। সামনে ছিল একটা বিশাল তেঁতুল গাছ। তিনি গাছটির দিকে তাকাতেই যা দেখতে পেল প্রিয় লিসেনার্স, তা ভাষায় প্রকাশ করার মতো না। তিনি দেখতে পেল গাছের উপর এমন একটা অবয়ব যার চেহারা দেখা যাচ্ছিল না, তবে একদম আকাশ ছোঁয়াছুঁই সোজা তার দিকে তাকিয়ে আছে। আমার চাচা এই দৃশ্য দেখার পর এক মুহূর্ত সময় নষ্ট না করে তার হাঁটার গতি বাড়িয়ে দেয়। প্রিয় লিসেনার্স, চাচা যখন হাঁটার গতি বাড়িয়ে দেন তখন সে অনুভব করে তার পিঠটা ভারী হয়ে যাচ্ছে, সে হাঁটতে পারছে না। যখন সে পেছনে তাকায় সে দেখতে পায় তেঁতুল গাছে যে অবয়বটি দেখেছিল সেই অবয়বটি তার পিছে বসে আছে, মানে তার ঘাড়ের উপর বসে আছে এবং তার শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে আসছে। প্রিয় লিসেনার্স, এই অবয়বের দৃশ্য দেখার পর আর ফিল করার পর আমার চাচা সেই জায়গাতেই অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে দুজন লোক তাকে রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে ধরে তাদের বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে চোখে মুখে পানি দিয়ে তার জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফেরার পর তার মুখ থেকে সব কথা শুনে ওই লোকেরা তার মেয়ের বাড়িতে খবর দেয়। তার মেয়ে এসে তাকে তার মেয়ের বাড়িতে নিয়ে যায় এবং তার মুখ থেকে সব কথা শুনে। এসব শোনার পর মেয়ের জামাই একটু সময় নষ্ট না করে ওই গ্রামের নাম করা হুজুরকে খবর দেয়। হুজুর এসে পানি পড়া দেয় এবং বিভিন্ন ঝাড়ফুঁক দেয়। হুজুর চলে যাওয়ার সময় বলে যায় উনি অনেক ভয় পেয়েছেন, ওনার জ্বর আসতে পারে, জ্বরের ঔষধের ব্যবস্থা করেন, আর যে পানি দিয়েছি ওইটা 3 বেলা খাওয়াবেন। হুজুর যাওয়ার পর তারা আমাদের বাড়িতে খবর দেয়। আমার বাবা খবর পেয়েই চলে যায় ওই বাড়িতে। তার পৌঁছাতে পৌঁছাতেই বিকেল হয়ে যায় এবং এই বিকেল হয়ে যাওয়াতে ওই দিন রাত্রে সেখানেই থাকে। সেই রাতে আমার চাচার শরীরে প্রচুর জ্বর আসে। তার সেবা যত্ন করতে করতে চাচা ও তার মেয়ে কেউই রাতে ঘুমাতে পারেনি। তার জ্বর ঠিক না হওয়াতে তারা ওই দিনই আমাদের বাড়িতে ব্যাক করেনি, অর্থাৎ ফিরে আসেন। 3 দিন পর জ্বর ভালো হলেও শরীর খুব একটা বল পায় না। ওটা স্বাভাবিকভাবেই জ্বর ছিল 3 দিন এবং 3 দিন জ্বর থাকাতে শরীর একটু ক্লান্ত থাকারই কথা। তো যাই হোক প্রিয় লিসেনার্স, 3 দিন পর আমার বাবা তাকে নিয়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পর সব ঠিকই চলছিল। প্রায় 1 সপ্তাহ কেটে যায়। আমার চাচা মোটামুটি সুস্থ হয়েছে।
সবাই ভাবে সবকিছু এখন নর্মাল, স্বাভাবিকভাবে। কিন্তু প্রিয় লিসেনার্স, তারপরে শুরু হয় আসল ঘটনা। একদিন রাতে প্রায় রাত 1টা বাজে, চাচা ওয়াশরুমে যাবে। সবাই ঘুমিয়ে পড়াতে কেউকে আর ডেকে তুলেনি। তো এখানে একটা কথা বলে রাখা দরকার, গ্রামে সাধারণত ওয়াশরুমটা একটু দূরে হয়ে থাকে, মানে ঘর থেকে একটু দূরে। তো আমাদের ওয়াশরুমের পেছনেই একটা বাসটার ছিল। তিনি ওয়াশরুমে যাওয়া মাত্র লক্ষ্য করে কেউ যেন টিনের মধ্যে ঢিল দিচ্ছে। তিনি বাইরে বেরিয়ে দেখে কেউ নেই। চারিদিকে ভালোভাবে লক্ষ্য করতে গিয়ে বাঁশঝাড়ের দিকে নজর যায় তার। তিনি দেখতে পায় বাঁশঝাড়ের নিচে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার পরনে ছিল সাদা লম্বা কাপড়। তিনি বলেন, কে ওখানে? কয়েকবার জিজ্ঞেস করার পর ভয়ানক এক কণ্ঠে ওই বাঁশঝাড়ে থাকার লোকটি বলে, তুই কাজটি ঠিক করিস নাই আমির আলী, এর শাস্তি আমি তোকে দেবই। প্রিয় লিসেনার্স, এটা শুনে আমার চাচা সেই জায়গাতেই অজ্ঞান হয়ে যায়। প্রিয় লিসেনার্স, পরের দিন ভোরে আমার বাবা যখন নামাজ পড়ার জন্য উঠে, তখন আমার চাচাকে ওয়াশরুমের সামনে পড়ে থাকতে দেখে। সবাইকে ডাক দেয় এবং আমার চাচাকে ঘরে নিয়ে আসে। তারপর তারা বুঝতে পারে ওই দুষ্টু জিনটি এখনো আমার চাচার পিছু ছাড়েনি। তো যখন অন্ধকার কেটে গেল, তখন আমার বাবা সেই হুজুরকে খবর দেয়। হুজুর আসলে সব ঘটনা খুলে বলে। হুজুর সব ঘটনা শোনার পর আমার বাবাকে বলে, আমির আলীকে নিয়ে বারদারের কাছে আসেন। হুজুর ওই বারদারের কাছে গিয়ে দোয়া পড়ল এবং কয়েকবার সূরা জিন তেলাওয়াত করলেন। কিছুক্ষণ পর আমরা বুঝতে পারলাম ওই জিনটি আমার চাচার ভেতর এসেছে। হুজুর তখন আমার চাচার কনিষ্ঠ আঙুলে চিমটি দিয়ে বলতে লাগলো, তুই এখানে কেন এসেছিস? তখন আমার চাচা বলতে লাগলো, আমির আলী আমার ছেলেকে লাথি দিয়েছে, আমি তারই প্রতিশোধ নিতে এসেছি। তখন হুজুর বললেন, আমির আলী তোর ছেলেকে কখন লাথি দিয়েছে? তখন আমার চাচা বলল, ওই রাতে যখন আমির আলী পিঠা নিয়ে যাচ্ছিল, তখন আমার ছেলে একটা বাঁশের সাথে খেলা করছিল। তখন আমির আমার ছেলেকে লাথি দেয়। আমার ছেলে তখন চিৎকারও দিয়েছিল। প্রিয় লিসেনার্স, এই কথা শোনার পর হুজুর বললেন, আমির অন্ধকারে বুঝতে পারেনি। সে একটা বাঁশ রাস্তায় পড়ে থাকতে দেখেছিল, কিন্তু সে তো জানতো না যে ওইখানে তোর ছেলে খেলা করছিল। প্রিয় লিসেনার, এভাবে অনেকক্ষণ তাদের মধ্যে কথোপকথন হয়। এই দৃশ্য দেখার জন্য গ্রামের প্রায় সব মানুষই সেখানে জড়ো হয়। তো যাই হোক, অবশেষে হুজুর বলে, তুই এখন কি চাস? তখন আমার চাচা বলে, আমির যেই পা দিয়ে আমার ছেলেকে লাথি মেরেছে, ওই পা আমি নষ্ট করে ফেলব। তারপর হঠাৎ আমার চাচা মাটিতে শুয়ে পড়ল। তখন হুজুর আমাদের বললেন, জিনটি চলে গেছে। তখন আমার বাবা হুজুরকে বললেন, জিনটি বলল আমির আলীর পা নষ্ট করবে, এখন আমরা কি করব? তখন হুজুর আমার বাবাকে বললেন, আমি একটা তাবিজ দিয়ে যাচ্ছি, এটা আমির আলীর কোমরে বেঁধে রাখবেন। এই তাবিজটা কখনোই খুলবেন না। এই তাবিজ থাকলে জিন আর আসতে পারবে না। প্রিয় লিসেনার, হুজুর তাবিজ দিয়ে চলে যায়। বেশ কিছুদিন কেটে যায়। একদিন দুপুরে আমার চাচা মাছ ধরতে যায়। তো আমার চাচা অনেকগুলো মাছ ধরে বাড়িতে নিয়ে আসে। তারপর মাছগুলো রান্নাঘরে রেখে গোসল করতে গিয়ে দেখে তার কোমরে যে তাবিজটা ছিল সেটা আর নেই। আমার চাচা তখন একটু ভয় পায়
আমার চাচা যখন বিষয়টা বাড়িতে জানালেন, তখন আমার বাবা সাথে সাথেই বেরিয়ে পড়ল হুজুরের কাছ থেকে আরেকটা তাবিজ আনতে। আমার বাবার তাবিজ নিয়ে আসতে আসতে বিকেল হয়ে যায়। তাবিজ এনেও আর কোনো লাভ হয়নি, কারণ তাবিজ আনার আগেই আমার চাচার ঘরের চৌখাটের সাথে হুচট খেয়ে তার বাম পাটা ভেঙে যায়। অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু আমার চাচার পা ঠিকই হয়নি। প্রিয় লিসেনার, আমার চাচা এখনো সেই ভাঙা পা নিয়ে এখনো বেঁচে আছে। তো প্রিয় লিসেনার, এটা ছিল আমাদের প্রথম ঘটনা। এবার চলে যাচ্ছি পরবর্তী আরও একটি ঘটনায়। এই ঘটনাটি ঘটে 2016 সালের শেষের দিকে। ঘটনাটি যে পাঠিয়েছে তার নাম শাহরিয়া শিকদার। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি ঠিক সেইভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, আমার নাম শাহরিয়া শিকদার। আমার বাড়ি টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলায়। আজ থেকে প্রায় 8-9 বছর আগে, তখন আমি বিএএফ শাহীন কলেজ পাহাড় কাঞ্চনপুরের একাদশ শ্রেণীর ছাত্র ছিলাম। তো আমি যখন সেখানে পড়তাম, তখন আমি সেখানে একটি ম্যাচে থাকতাম। আমাদের ম্যাচটি ছিল 3 তলা বিশিষ্ট। ম্যাচের পিছনে পুরনো একটি হিন্দু বাড়ি, আর সেই হিন্দু বাড়ির সাথেই ছিল ছোট্ট একটি মাঠ, আর তার সাথে বড় একটি বট গাছ ছিল। আমরা ম্যাচে যারা থাকতাম তারা প্রত্যেকে ওই মাঠটিতে মিনি ক্রিকেট খেলতাম। তো এমনই একটি বিকেল বেলায় আমরা প্রত্যেকেই সেইখানে ক্রিকেট খেলতে যাই। ক্রিকেট খেলা শেষে আমরা প্রত্যেকে সিদ্ধান্ত নেই রাতে আমরা মুড়ি চানাচুর খাবো। এর জন্য আমাদের সাথে থাকা এক ছোট ভাই সিফাত, যাকে আমরা বাজারে পাঠাই। বাজারটি ছিল 2 মিনিটের রাস্তা। আমরা প্রত্যেকেই সেখান থেকে চলে আসি এবং তাকে বাজারের উদ্দেশ্যে পাঠাই। তো বাজার থেকে সিফাত আসার সময় ওই যে মাঠটি ছিল সেই মাঠের উপর দিয়ে আসতেছিল। তখন হঠাৎ সে খেয়াল করে যে মাঠের পাশে থাকা যে বটগাছটি ছিল, সেই বটগাছের নিচে একটা বয়স্ক মহিলা বসে আছে। তার চেহারা বোঝা যাচ্ছিল না, তবে তার পরনে পুরাতন জামা কাপড় ছিল। তখন হঠাৎ সেই মহিলাটি সিফাতকে ডাক দেয়। তখন সিফাত ভাবে সন্ধ্যা হয়ে গেছে, হয়তো মহিলাটি বিপদে পড়েছে। তখন সিফাত আর কিছু না ভেবে মহিলাটির দিকে এগিয়ে যায়। তখন সেই মহিলাটি তাকে উদ্দেশ্য করে বলে, তোরা এখানে আর খেলিস না, আমাদের আর বিরক্ত করিস না। এই কথা শুনে সিফাত যখনই তার কথার উত্তর দিতে যাবে, তখন সে খেয়াল করে সেই মহিলাটিকে আর দেখা যাচ্ছে না। তখন সিফাত একটু ভয় পায় এবং সে তাড়াতাড়ি তার হাতে চানাচুর আর মুড়ি নিয়ে সেখান থেকে চলে আসে। আমরা ম্যাচের 3 তলায় থাকতাম। সিফাত তাৎক্ষণিক ম্যাচের 3 তলায় এসে আমাদেরকে সব ঘটনা খুলে বলে। তখন আমরা সবাই বুঝতে পারি সে অনেকটা ভয় পেয়েছে। তার ভয় কাটানোর জন্য আমরা তাকে সাহস দিই। আমরা বলি, আরে না, এরকম কিছু না, তুই হয়তো ভুল দেখেছিস। তোরা 10টার দিকে আমরা মুড়ি চানাচুর খেয়ে যার যার রুমে চলে যাই। তো আমার সাথে আমার দুই রুমমেট থাকতো। তারা ওই দিন দুপুরে বাড়িতে চলে যায়। ওই দিন আমি আমার রুমে একাই ছিলাম। রুমে যাওয়ার পর আমি রুমে লাইট নিভিয়ে শুয়ে পড়ি, কিন্তু কেন জানি ঘুম আসছিল না। শুধু একটা কথাই মাথায় ঘুরছিল, যে সিফাত ওইটা কি দেখেছিল। আমার মাথায় এগুলো আসতেছিল কারণ এমন একটা পরিস্থিতির শিকার আমিও হয়েছিলাম, কিন্তু আমি কাউকে জানাইনি। তো এইগুলো ভাবতে ভাবতে হঠাৎ আমাকে আমার এক বান্ধবী ফোন দেয়। আমার রুমে নেট না থাকায় তার সাথে কথা বলার জন্য আমি ছাদে চলে যাই। তার সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর সে আমাকে বলে,
তুমি কোথায়? তখন আমি তাকে প্রশ্নবোধক কণ্ঠে বলি, কেন, কি হয়েছে? সে কোনো কথা না বলে আমাকে বলতে লাগলো, তুমি যেখানে আছো সেখান থেকে একটা আওয়াজ আসতেছে। সেটা তুমি শুনতে পাচ্ছ না, তবে আমি শুনতে পাচ্ছি। প্রিয় লিসেনার, এই কথা শোনার পর আমি একটু ভয় পাই। যেই মাত্র আমি পেছনের দিকে তাকাই, তখনই আমি দেখতে পাই এমন একটা অবয়ব যার মাজার নিচ থেকে কিচ্ছু ছিল না, তবে মাজার উপর থেকে তার চেহারা বোঝা যাচ্ছিল। একটা মানুষ ফাঁস দিলে যেরকম জিহ্বা বের করে দেয়, ঠিক তেমনই একটা ভয়ানক দৃশ্য আমি দেখতে পাই। এই দৃশ্য দেখার পর আমি কি করব কিচ্ছু বুঝতে না পেরে তাৎক্ষণিক রুমে চলে আসি। রুমে যাওয়ার মুহূর্তেই আমি দেখতে পাই পাশের রুমে থাকা বড় ভাইরা রুমের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তারা আমার দিকে তাকিয়ে বলল, তুই এতক্ষণ কোথায় ছিলি? আমি বললাম, আমি ছাদে ছিলাম। তখন তারা আমাকে বলল, এতক্ষণ যে ছাদে অদ্ভুত আওয়াজ হলো, তুই কি শুনতে পাস নাই? তখন আমি তাদের বললাম, তোমরা আওয়াজ পেয়েছো, আমি যার সাথে কথা বললাম সেও আওয়াজ পেয়েছে, তাহলে আমি কেন কোনো আওয়াজ পেলাম না? তারপর তারা আর কিছু বলে নাই, আমিও তাদের কিচ্ছু বলি নাই। তো সবাই যার যার রুমে চলে গেল। রাত প্রায় 2টা বাজে। প্রিয় লিসেনার, আমার সাথে ঘটে আসল ঘটনা তখনই। আমি রুমে গিয়ে লাইট বন্ধ করে শুয়ে আছি ঘুমানোর জন্য, কিন্তু আমার ঘুম আসছে না। হঠাৎ আমি শুনতে পারলাম আমার রুমের দরজায় কেউ টোকা দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, কে? তখন আওয়াজ আসলো, ভাই আমি সিফাত, দরজা খুলেন। তখন আমি দরজা খুলে সিফাতকে রুমে নিয়ে এসে বললাম, কি হয়েছে? তখন সিফাত বলল, ভাই আমার রুমে কেউ নেই, আমার একা একা ভয় করছে, আমার সাথে কি আজকে থাকা যাবে? দুঃখিত প্রিয় লিসেনার, এখানে বলা হয়েছে যে আপনার সাথে কি আজকে থাকা যাবে। আমি বললাম, ঠিক আছে, সমস্যা নেই। কিছুক্ষণ পর সিফাত ঘুমিয়ে পড়ল, কিন্তু আমার ঘুম আসছে না। হঠাৎ আমি দেখতে পারলাম সিফাত যে বিছানায় শুয়েছিল তার পাশের দেয়ালে বৃত্তের মতো একটা আলো। প্রিয় লিসেনার, আমার রুমের দরজা জানালা সব বন্ধ ছিল, রুমের মধ্যে কোনো আলো আসার কথা না। আলোটা দেখে আমি অনেকটা ভয় পাই। তখন আমি দেখতে পারলাম ছাদে যে অবয়বটি ছিল, অর্থাৎ আমি যে ছাদে অবয়বটি দেখেছি, সেই আলোটা সেই অবয়বের আকৃতি নিচ্ছে। তারপর সেই অবয়বটি রুমের চারপাশে ওয়াল বরাবর ঘোরাঘুরি করছে। এই দৃশ্য দেখার পর প্রিয় লিসেনার, আমি এতটাই ঘাবড়ে যাই যে কি করব কিছু বুঝতে পারলাম না। আমি একবার সিফাতকে ডাক দিতে চেয়েছিলাম, কিন্তু পরে ভাবলাম সিফাত তো আগে থেকেই ভয় পেয়ে আছে, এখন ওকে ডাক দিলে ও আরো ভয় পাবে। এই ভেবে আমি সিফাতকেও আর ডাক না দিয়ে আমি আমার কম্বল মুড়ো দিয়ে মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে থাকি। তো আয়াতুল কুরসি পাঠ করতে করতে একসময় আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে আমি দেখি সিফাত বিছানায় বসে কি যেন পড়ছে, কিন্তু সিফাতের ভাষা আমি বুঝতে পারি না। তাই আমি প্রথমে ওকে ডাক দিয়ে বলি, এই সিফাত, তুই কি বলছিস? কিন্তু সিফাত কোনো জবাব দেয় না। তখন আমি আরো ভয় পাই। আমি সিফাতের শরীরে হাত দিয়ে ওকে বলতে চাই, ওই তুই কি করছিস? এটা বলার জন্য আমি যখনই ওর শরীরে হাত দেই, তখনও আমি অনুভব করি ওর শরীরটা এতটাই শক্ত হয়ে আছে যে আমি ওকে ধাক্কা দিয়ে
এক চুল পরিমাণও নড়াতে পারছি না। তখন আমি আরো ঘাবড়ে যাই। আমি দ্রুত রুমে লাইট অন করে রুম থেকে বেরিয়ে সবাইকে ডাক দিয়ে নিয়ে আসি। তাদের নিয়ে এসে দেখি সিফাত এখনো সেইভাবেই বসে আছে এবং কি যেন করছে। তখন একজন পানি নিয়ে এসে সিফাতের চোখে মুখে ছিটিয়ে দিল, কিন্তু কোনো কাজ হয় না। সিফাত সেভাবেই বসে আছে। তখন আমাদের এক স্যার সেখানে আসেন। স্যারটি আরবি বিষয়ের শিক্ষক ছিলেন। স্যার গ্লাসের পানির মধ্যে আয়াতুল কুরসি এবং কিছু দোয়া দরুদ পড়ে তার চোখে মুখে ছিটিয়ে দেওয়ার সাথে সাথে সিফাত বিছানায় শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর সিফাতের জ্ঞান ফিরে আসে। সিফাতের জ্ঞান ফিরতে ফিরতে প্রায় সকাল হয়ে যায়। সিফাতের জ্ঞান ফেরার আগ পর্যন্ত আমরা সবাই তার পাশেই ছিলাম। তো ওর জ্ঞান ফেরার পর আমরা ওই এলাকারই এক হুজুরকে খবর দিয়ে নিয়ে আসি। হুজুর এসে ওকে দেখে পানি পড়া দিয়ে যায় এবং বলে, তেমন কিছু না, ও একটু ভয় পেয়েছে। আমি পানি পড়া দিয়ে যাচ্ছি, এটা নিয়মিত খাওয়ালেই ঠিক হয়ে যাবে। এই বলে হুজুর চলে যায়। কিন্তু সিফাতের আচরণ একদম পাল্টে যায়। সে একা একা বসে থাকে, একা একা কি যেন বলে, কিছুক্ষণ পর পর অদ্ভুত অদ্ভুত হাসি দেয়। ওর এইরকম আচরণে আমরা অনেক ভয় পেয়ে যাই। তো আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে কথা বলে একজন বড় হুজুরের সন্ধান পাই। আমরা ওই হুজুরকে ফোন দিয়ে সব কিছু খুলে বলি। হুজুর সবকিছু শুনে বলে, ঠিক আছে, আপনি ঠিকানা বলেন, আমি আসতেছি। তো হুজুরকে আমি ঠিকানা দিয়ে দিই। হুজুরের আসতে আসতে বিকেল হয়ে যায়। হুজুর প্রথমে বলে, আমাকে ওই বটগাছের কাছে নিয়ে যান। তো আমরা 2 থেকে 3 জন যারা ছিলাম হুজুরকে নিয়ে বটগাছের নিকটে যাই। হুজুর আমাদের বলে, আপনারা একটু দূরে থাকুন। তখন হুজুর মনে মনে কিছু দোয়া পড়ে গাছে ফু দেয়। প্রিয় লিসেনার, হুজুরটি গাছে ফু দেওয়ার সাথে সাথে সে বৃদ্ধ মহিলাটি কোথা থেকে যেন সামনে চলে আসলো এবং ভয়ানক কণ্ঠে বলতে লাগলো, তোরা আবার এসেছিস আমাদের বিরক্ত করতে। তখন হুজুর বললেন, তোদের মধ্যে কে ওই ছেলেকে ভয় দেখিয়েছিল? তখন সেই বৃদ্ধ মহিলাটি জবাব দিল, আমরা অনেক দিন যাবৎ এই বটগাছ থাকি। ওরা প্রায় প্রতিদিন আমাদের বিরক্ত করে, তাই আমরা ওই ম্যাচের ছাদে গিয়ে থাকা শুরু করেছি। কিন্তু কাল রাতে একটা ছেলে ছাদে এসে আমাদের বিরক্ত করেছে, তাই কালকে ওদের ভয় দেখিয়েছি। তখন হুজুর বলে, তুই ওই ছাদ ছেড়ে চলে যা, আর এই বটগাছ থেকেও চলে যা। এখানে সাধারণ মানুষ চলাচল করে, এটা তোদের থাকার জায়গা না। সেই বৃদ্ধ মহিলাটি ভয়ানক কণ্ঠে বলে, আমরা এখান থেকে কোথাও যেতে পারবো না, তুই যা করতে পারিস করিস। তখন হুজুর সেই কথা শোনার পর আর কিছু না বলে ওই বটগাছ থেকে কিছু ডাল ভেঙে আমাদের ম্যাচে চলে আসে। হুজুর ডালগুলোর মধ্যে কিছু দোয়া দরুদ পড়ে আমাদের হাতে কিছু ডাল দেয় আর নিজের হাতে একটা রাখে। তারপর আমাদের নিয়ে ছাদে যায় এবং বলে, যতক্ষণ পর্যন্ত আমি না করব ততক্ষণ পর্যন্ত তোমরা ছাদে এই লাঠিগুলো দিয়ে আঘাত করতে থাকবা। তখন ছাদে আঘাত করতে শুরু করে। আমরাও তার সাথে সাথে ছাদে আঘাত করা শুরু করি। কিছুক্ষণ পর আমরা চিৎকারের আওয়াজ শুনতে পাই। কেউ যেন কান্না ভরা কণ্ঠে বলছে, আমাদের আর মারিস না, তুই যা বলবি আমরা তাই করব। এই আওয়াজটি শুনে আমরা আঘাত করা থামিয়ে দেই, কিন্তু হুজুর আঘাত করতেই থাকেন। হুজুর বেশ কিছুক্ষণ আঘাত করার পর বলে,
তোদের আমি ভালোভাবে বলেছিলাম, কিন্তু তোরা শুনিসনি। এখন তোরা বল, এখান থেকে যাবি নাকি আমি আরো তোদের অত্যাচার করব? তখন সেই আওয়াজটি আবার ভেসে আসলো এবং বলতে লাগলো, আমরা এক্ষুনি এখান থেকে চলে যাব, আমাদের ছেড়ে দে, আমরা আর কাউকে ভয় দেখাবো না। তারপর হুজুর বলেন, ঠিক আছে, আমি এবারের মতো তোদের ছেড়ে দিচ্ছি, কিন্তু আর কখনো যদি তোদের এখানে দেখি বা তোদের উপস্থিতি অনুভব করি, তাহলে তোদের আমি বন্দি করে রাখবো। তারপর হুজুর সেখান থেকে চলে আসলেন আর বললেন, এখন আর কিচ্ছু হবে না, ওই জিনগুলো এখান থেকে চলে গিয়েছে। কিন্তু সিফাত যেহেতু অনেক ভয় পেয়েছে, তাই আমি একটা তাবিজ দিয়ে যাচ্ছি, এটা ওর কাছে রাখলে ও আর ভয় পাবে না, ওর ভয় কেটে যাবে। এরপর হুজুর চলে যায়। প্রিয় লিসেনার, এরপর থেকে আমরা যতদিন ওই ম্যাচে ছিলাম ততদিন আমরা আর কিচ্ছু দেখতে পাইনি। তো রিজন ভাই, এই ছিল আমার এই ঘটনা। আমার কাছে আরো অনেক ঘটনা আছে। আমরা এই ঘটনাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে জানাবেন, আমি আরো কিছু ঘটনা দিতে ইচ্ছুক। তো প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ঘটনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সাথে সাথে আমাদের ঘটনাগুলো পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। প্রিয় লিসেনার্স, আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া কোনো অস্বাভাবিক ঘটনা আমাদের সাথে শেয়ার করতে আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে haunted-hour07@gmail.com। তো প্রিয় লিসেনার্স, আজকের জন্য এখানেই বিদায়। দেখা হচ্ছে নতুন কোনো এক ঘটনায়। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।